বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তার শিরোনাম হচ্ছে ফাউন্ডিং অফ সিঙ্গাপুর অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ট্রেড। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা দেখে নিই প্রথমেই একটি ম্যাপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার অবস্থান। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া একই ভূখণ্ডের মধ্যে অবস্থিত। আসলে ম্যাপ আমাদের জানা দরকার বা মানচিত্র আমাদের দেখা দরকার এই কারণেই যে কোন স্থানে অবস্থিত বস্তুসমূহের অবস্থান এবং সম্পর্কের দৃষ্টিকার্য সাধারণ প্রকাশই হচ্ছে মানচিত্র। তাই মানচিত্র দেখার মাধ্যমে অনেক তথ্যই আমাদের গোচরীভূত হয় বা আমাদের সামনে চলে আসে। এখন আমরা দেখি সিঙ্গাপুরের ম্যাপ। ম্যাপের আকৃতি বা মানচিত্রের আকৃতি বলে দিচ্ছে এটি একটি হীরক আকৃতির দেশ। এটা সিঙ্গাপুরের পতাকা। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবিটি স্যার টমাস রাফেলসের ছবি, যিনি ছিলেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। আরেকটি ছবি দেখতে পাচ্ছি যাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয়, লি কুয়ান ইউ। এই দুজন ব্যক্তির ছবি রাখার অর্থ হচ্ছে যে দুইজনই সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতার দায়িত্ব পালন করেছিলেন। এখন চলে আসি আমরা সিঙ্গাপুরের সীমানা নিয়ে, অর্থাৎ ভৌগোলিক সীমানা নিয়ে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত একটি ছোট্ট দেশ। এটি মালয়েশিয়া থেকে জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। প্রায় 63 দ্বীপ নিয়ে সিঙ্গাপুর গঠিত। এর আয়তন মাত্র 716 বর্গ কিলোমিটার। এটিকে রাষ্ট্র না বলে নগরী বলা চলে। আধুনিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হচ্ছে এই সিঙ্গাপুর। 1959 সালের আগে কিন্তু এই রাষ্ট্রটিতে অপরাধ ও দারিদ্র্যে জর্জরিত ছিল। মূলত তখন এটি পরিচিত ছিল মাছ ধরার একটি কেন্দ্র হিসেবেই। 60-এর দশকে ব্রিটিশরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে স্বাধীনতা দিলে 1963 সালে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুর যুক্ত হয়। 1965 সালের 6 আগস্ট সিঙ্গাপুর আলাদা হয়ে যায়। তবে সিঙ্গাপুরবাসীরা এই স্বাধীনতা চায়নি। বলা হয় পৃথিবীতে একমাত্র জাতি হচ্ছে সিঙ্গাপুরবাসী যারা স্বাধীনতা চায়নি। এখন আমরা দেখে নিই সিঙ্গাপুর নামকরণ কিভাবে হলো। মালয়েশিয়ার শব্দ সিঙ্গাপুর থেকেই সিঙ্গাপুর নামের উদ্ভব। সিঙ্গাপুর অর্থ হচ্ছে সিংহের শহর। আর সিঙ্গাপুর শব্দটি উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ সিংহাপুরা থেকে। সিঙ্গাপুর নামে অভিহিত হওয়ার আগে এই অঞ্চলটি তুমাসিক বা তেমেসিক নামেও পরিচিত ছিল, যার অর্থ ছিল সমুদ্র শহর। ধারণা করা হয় যে 1299 সালে সাংনিলা উতামা নামক একজন ব্যক্তি সিঙ্গাপুরকে সিঙ্গাপুর নামে নামকরণ করেন।
এই সাংনিলা উতামা তিনি তখন শ্রীবিজয়া সাম্রাজ্যের পালেনবাং এর রাজপুত্র ছিলেন। তিনি এই অঞ্চলে আসেন এবং তিনি এই অঞ্চলের নামকরণ করেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস এই এলাকার। জানা যায় ত্রয়োদশ শতকের শেষের দিকে এটি শ্রীবিজয় রাজ্যের অংশ ছিল। চতুর্দশ শতকে মালাক্কার অধীনে চলে আসে এবং এটি গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়। পরবর্তীতে 1526 সাল থেকে 1819 সাল পর্যন্ত জোহর সুলতানের অধীনস্থ হয় এই অঞ্চলটি। স্যার টমাস রাফেলস 1819 সালে জোহর সুলতানের সঙ্গে একটি চুক্তি করেন এবং এই চুক্তির দ্বারাই ব্রিটিশরা এই দ্বীপটিতে বাণিজ্য করার অনুমতি পায়। এভাবে সিঙ্গাপুরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন স্থাপিত হয়। 1942 থেকে 45 সাল পর্যন্ত এটি জাপানিদের দখলে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আবার ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর দীর্ঘ সময় এটি ব্রিটিশদের অধীনেই থাকে। তবে 1965 সালের 9 আগস্ট লি কুয়ান ইউ স্বাধীনতা ঘোষণা করেন। তিনি দেশটিকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বের দেশে পরিণত করেন। তখন থেকে দেশটি সিঙ্গাপুর প্রজাতন্ত্র বা দি রিপাবলিক অফ সিঙ্গাপুর নামে অভিহিত হতে থাকে। সিঙ্গাপুরে ব্রিটিশ কলোনি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রতিষ্ঠাতা টমাস রাফেলস, যার পুরো নাম ছিল স্যার টমাস স্টামফোর্ড বিংলে রাফেলস। তিনি জন্ম নিয়েছিলেন 1781 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1826 সালে, মাত্র 44 বছর বয়সে। ব্রিটেনে সিঙ্গাপুরে ব্রিটিশ কলোনি স্থাপনের জন্য যে পটভূমি কাজ করেছিল সে সম্পর্কে একটু আমরা আলোচনা করি। আমরা সকলে জানি 1600 সালে ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের অনুমতি নিয়ে প্রাচ্য দেশে ব্যবসার জন্য প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। এই কোম্পানি গঠনের পর জেমস ল্যাঙ্কাস্টার কোম্পানির অধীনে মশলা ব্যবসার জন্য কয়েকটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন এবং তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, মালাক্কা ও জাবদ্বীপে অবতরণ করেন। এভাবে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্যবসায়িক অভিযান। 7ম শতকের প্রথম দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পশ্চিম জাভার, বাটাম এবং মালয় উপদ্বীপের পাতানি অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল। অর্থাৎ বলা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি বাণিজ্যিক কিছু অঞ্চল দখল করে নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছিল। কিন্তু তখন ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও গঠিত হয় 1602 সালে এবং তারাও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলে আগমন করে এবং তারা এই অঞ্চলে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অর্থাৎ ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ কোম্পানি পেরে ওঠেনি। ফলে তারা এই অঞ্চল ছেড়ে দিয়ে চলে যায় ভারতের দিকে এবং আমরা জানি এরপর ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়িক আধিপত্য প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে তারা এই অঞ্চলে তাদের শাসন ব্যবস্থাও কায়েম করে।
এই পরিস্থিতিতে সিঙ্গাপুরে কলোনি স্থাপনের পিছনে কয়েকটি কারণ ছিল বলে মনে করা হয়। কেননা ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের আধিপত্য শুধু সুপ্রতিষ্ঠিতই করে নাই, তারা এখানকার শাসন ব্যবস্থাও নিজেদের হাতে নিয়ে নেয়। ঠিক ওই সময়ে সিঙ্গাপুরে কলোনি স্থাপনের পিছনে যে কিছু কারণ কাজ করছিল, তার মধ্যে প্রথম কারণটি ছিল যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে ইংরেজরা সচেষ্ট ছিল এবং এর জন্য তাদের দরকার ছিল নিজস্ব নৌঘাঁটি আর ভারত ও চীনের মধ্যে জাহাজ চলাচলের একটি নিরাপদ আশ্রয়। কেননা নিজস্ব নৌঘাঁটি বা নৌবন্দর না থাকলে আর জাহাজ চলাচলের জন্য নিজস্ব সমুদ্র পথ না থাকলে কোনো কোম্পানির পক্ষেই বাণিজ্যিক কার্যক্রম ও আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কর্ণধার ছিলেন তারা কিন্তু অবলোকন করেছিলেন বা তারা বুঝতে পেরেছিলেন। আরেকটি ছিল, তখন ওলন্দাজরা দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা বাণিজ্যে এত বেশি একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল এবং আর্থিক দিক থেকে তারা অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। এ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই অঞ্চলে বিশেষ করে মশলা বাণিজ্যে প্রবেশের জন্য আগ্রহী ছিল। সেই আগ্রহ থেকেই আমরা দেখতে পাই যে ইংরেজ নৌবাহিনীর প্রাক্তন কর্মচারী ফ্রান্সিস লাইট ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি নিয়ে 1786 সালে তিনি যাত্রা করেন এবং পেনাং দখল করে নেন। পেনাংয়ের নাম তিনি দেন প্রিন্স অফ ওয়েলস দ্বীপ, আর ব্রিটিশ সম্রাটের নামানুসারে নতুন বন্দরেরও নাম দেন তিনি জর্জ টাউন। ফ্রান্সিস লাইট 1794 সালে মৃত্যুবরণ করেন। এরপরে পেনাংয়ের প্রথম গভর্নর ফিলিপ দুন্দাস হন। ফিলিপ দুন্দাসের সহকারী সচিব হয়ে আগমন করেন রাফেলস 1805 সালে। কিন্তু রাফেলসের দৃষ্টিতে পেনাং জাহাজ নির্মাণ ও সংস্কারের জন্য উপযোগী ছিল না। তিনি অনেক চিন্তাভাবনা করে অনেক অনুসন্ধান করে সিঙ্গাপুরকে বেছে নেন বা পছন্দ করেন। এই সিঙ্গাপুরকে রাফেলসের পছন্দ করার পিছনেও কয়েকটি যুক্তি ছিল। প্রথম যুক্তি ছিল তারা ভারতে নিজেদের স্থানকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন বা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত করেছে। উত্তমাশা অন্তরীপ ও এডেন পর্যন্ত তাদের আধিপত্যের বিস্তৃতি ঘটেছে। অতএব এখন বাকি আছে শুধু দক্ষিণ পূর্ব এশিয়া। আর দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বন্দরের মধ্যে সিঙ্গাপুরকে তারা বেছে নিয়েছিল। আরেকটি যুক্তি ছিল যে পূর্ব থেকে চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের কারণে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য একটি বন্দরের প্রয়োজন হয়ে পড়ে, আর সেই বন্দরের কাজ করে সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুরকে এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করে। তৃতীয় এবং চতুর্থ যুক্তি হচ্ছে যে সমুদ্রপথে যাতায়াতকারী পালতোলা জাহাজগুলি ছিল কাঠের তৈরি, আর এই ভালো কাঠ ছাড়া জাহাজ তৈরি করা হতো না বা সেগুলো স্থায়ী হতো না। এই কারণে সিঙ্গাপুরে যে কাঠ বা গাছ ছিল সেই কাঠগুলোই জাহাজ তৈরির জন্য উপযোগী ছিল। এছাড়াও জাভা ও জাভার পূর্বাঞ্চলের দ্বীপগুলি থেকে পেনাংয়ের দূরত্ব বেশি ছিল, ফলে সমস্ত অঞ্চলের বাণিজ্য আকর্ষণ করা সম্ভব ছিল না। সিঙ্গাপুর সেদিক থেকে
উল্লেখযোগ্য ছিল। পঞ্চম এবং ষষ্ঠ যুক্তি হচ্ছে ওলন্দাজ বাণিজ্যিক নিয়ন্ত্রণ নীতির পুনঃ আবির্ভাব যাতে না ঘটে, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল। আর সবচেয়ে বড় কথা যে তারা চেয়েছিল মালয় বাণিজ্য প্রবাহের সাথে আরো যুক্ত হতে, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা বাণিজ্যিক আধিপত্য স্থাপনের বিষয়ে তারা আগ্রহী হয়ে উঠেছিল। এই সকল যুক্তিকে সামনে রেখে আমরা দেখতে পাই যে সিঙ্গাপুরে অভিযান প্রেরিত হয়। এই অভিযানে নেতৃত্ব দেন টমাস র্যাফেলস এবং তার সঙ্গে ছিলেন সেই সময়ের মালাক্কার বিদায়ী রেসিডেন্ট উইলিয়াম ফারকুহার। উভয় মিলিত নৌবহর 1819 সালে যাত্রা করে পেনাং থেকে। এ ব্যাপারে ভারতে তখন গভর্নর ছিলেন লর্ড মিন্টো, তার কাছ থেকেও রাফেলস অনুমতি আদায় করেন এবং তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। রাফেলসকে এ কারণে একটি ছোট রণতরী বাহিনীও দেওয়া হয়েছিল। এই রণতরী বাহিনী 1819 সালের 29 জানুয়ারি সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে অবতরণ করেন। তখন সিঙ্গাপুরে তেমেঙ্গন শাসন করছিলেন। এই তেমেঙ্গন ছিলেন জোহরের অধীনস্থ। এখানে অবতরণ করার পরে আমরা দেখতে পাই যে মালাই গোষ্ঠীর লোক ওই অঞ্চলের অধিবাসী ছিল এবং তেমেঙ্গনদের শাসনও চালু ছিল। প্রথমে তেমেঙ্গন বাধা দিলেও পরবর্তীতে তেমেঙ্গন এবং রাফেলসের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তির শর্ত ছিল যে ইংরেজ কোম্পানি সিঙ্গাপুরে বাণিজ্য কুঠি স্থাপন করতে পারবে। এছাড়া তেমেঙ্গন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অন্য কোনো দেশের সঙ্গে আর কোনো চুক্তিবদ্ধ হবেন না বা সেই দেশকে সিঙ্গাপুরে বসতি স্থাপনও করতে দেবেন না, আর পরিবর্তে কোম্পানি তাকে রক্ষা করবে এবং বছরে $3000 দেবে। রাফেলস জানতেন যে জোহরের সুলতানের অনুমোদন না পেলে তেমেঙ্গন স্বাক্ষরিত চুক্তির কোনো মূল্যই নেই। এ কারণে তিনি জোহরের সুলতান হুসেন শাহের সঙ্গে যোগাযোগ করেন। 1819 সালের 6 ফেব্রুয়ারি জোহরের সুলতান হুসেন শাহ এবং তেমেঙ্গন ও রাফেলসের মধ্যে দ্বিতীয় চুক্তি হয়। আগের চুক্তির মতো এখানেও সুলতান এবং তেমেঙ্গন প্রতিশ্রুতি দিলেন যে তারা অন্য কোনো ইউরোপীয় বা আমেরিকান শক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। সিঙ্গাপুরে বাণিজ্য কুঠি স্থাপনের অধিকার পেল এবার ইংরেজ কোম্পানি। সিঙ্গাপুরে তাদের অবস্থানকালে সুলতান ও তেমেঙ্গনকে ইংরেজরা রক্ষা করবে, জোহরের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না বা আপদে বিপদে সুলতানের ক্ষমতার অস্ত্রবলে জিয়ে রাখবে এমন কোনো প্রতিশ্রুতি ইংরেজ কোম্পানি দেয়নি। সুলতানের বার্ষিক পেনশনে বরাদ্দ হয় $5000 এবং তেমেঙ্গন এর হয় $3000। আঞ্চলিক জাহাজ সিঙ্গাপুর বন্দরে যে অর্থ দিত তার অর্ধেক পাবে তেমেঙ্গন, এটাও এই চুক্তিতে নির্ধারিত হয়। এভাবে সিঙ্গাপুরে ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু সিঙ্গাপুরে এই ব্রিটিশ শাসন খুব সহজে প্রতিষ্ঠিত হয়নি বা বিনা প্রতিবাদে প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে প্রথম বাধা আসে ডাচদের দ্বারা বা ওলন্দাজদের দ্বারা, কেননা তারা এই ব্যাপারে খুবই বিরক্ত হয় এবং তারা অসন্তোষ প্রকাশ করে। তাছাড়া কলকাতার গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসও এই রাফেলসের ডাচ বিরোধী নীতি পছন্দ করেননি। এছাড়াও আমরা দেখতে পাই বাটাভিয়া, মালাক্কা, পেনাং, বেনকুলেন, কলিকাতা, লন্ডন এবং দি হেগ এ সকল জায়গাতেও সিঙ্গাপুরের ব্রিটিশ অধিকারের প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে পত্র বিনিময় চলে।
জেনারেল লর্ড হেস্টিংস চেয়েছিলেন যে, বা তার পরামর্শ ছিল যে ইংল্যান্ড ও হল্যান্ডের মধ্যে যেন বিষয়টি নিষ্পত্তি হয়। এ প্রস্তাবে ডাচরাও সম্মতি দিয়েছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়, কিন্তু ব্রিটিশ শক্তি সিঙ্গাপুর ছেড়ে দিবে এ ধরনের কোনো সম্ভাবনা কিন্তু তৈরি হয়নি। সিঙ্গাপুরে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার পর এই অঞ্চলের প্রথম রেসিডেন্ট হলেন ফারকুহার। ফারকুহার রেসিডেন্ট হলেও এখানকার সার্বিক বিকাশের জন্য রাফেলসের পরিকল্পনা ও প্রচেষ্টা বিশেষ ভূমিকা পালন করেছিল। রাফেলস অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই অঞ্চলে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। সিঙ্গাপুরে ব্রিটিশ কলোনি স্থাপনের পরে দেখা যায় এখানকার জনসংখ্যা বৃদ্ধি পায়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। 1824 সালের জানুয়ারি মাসের একটি হিসেব মতো সিঙ্গাপুরের লোক সংখ্যা ছিল 10-11 হাজার। এদের মধ্যে অর্ধেকের কিছু কম ছিল মালয় গোষ্ঠীর লোক এবং 1/3 ছিল চীনা। অবাধ বাণিজ্য, প্রচুর জমি, ব্রিটিশ প্রদত্ত নিরাপত্তা, বন্দরের উপযোগী বিচিত্র রকমের কর্মসংস্থানের সুযোগ, এসব কারণে সিঙ্গাপুরে প্রচুর লোক সমাগম হয়েছিল। বোম্বে ও ক্যান্টনের পথে যে সমস্ত জাহাজ চলাচল করত সেগুলি সিঙ্গাপুর বন্দর ছুঁয়ে যেত। এখানে আসতো চীন, চীনা, জাং, শ্যাম ও ত্রেঙ্গানু নৌকা এবং কখনো কখনো বাটাভিয়ার ওলন্দাজ নৌকাও এখানে আসতো। মালয় উপদ্বীপের ও অন্যান্য দ্বীপের ছোট নৌকা নিয়ে আসতো টিন, মশলা, গোলমরিচ, বেতের ছড়ি, হাতে বোনা সারং, চাউল, পাখির বাসা ও নারকেল প্রভৃতি পণ্য। 1820 সালে সিঙ্গাপুরে যে রাজস্ব আদায় হয় তাদের শাসনে ব্যয় দেওয়া হতো। 1822 সাল নাগাদ বাণিজ্যে সিঙ্গাপুর পেনাংকেও ছাড়িয়ে যায়। পেনাংয়ের ব্যবসা ছিল সুমাত্রার উপকূলের সঙ্গে, বিশেষ করে উত্তর সুমাত্রা, বর্মা ও পশ্চিম শ্যামের সঙ্গে। তাছাড়া চীনের সঙ্গেও সিঙ্গাপুরের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। শ্যাম মালয়ের পূর্ব উপকূলের এবং জাভা ও সুমাত্রার পূর্ব উপকূলের সঙ্গেও সিঙ্গাপুরের যথেষ্ট বাণিজ্য ছিল। চীনের সঙ্গেও সিঙ্গাপুরের বাণিজ্য দিন দিন বেড়ে চলেছিল। বড় বড় চীনা জাহাজ পেনাং ছেড়ে সিঙ্গাপুরকেই বেশি পছন্দ করত। এর ফলে আমরা দেখতে পাই, মানে এই সকল বিষয়গুলি মাধ্যমে বোঝা যায় যে ব্রিটিশ কলোনি স্থাপনের পরে সিঙ্গাপুর কি পরিমাণ অগ্রগতি হয়েছিল বা অগ্রগতি সাধিত হয়েছিল। এছাড়াও রাফেলস তিনি এখানকার সার্বিক বিকাশের লক্ষ্যে প্রচলিত প্রথা ও নিয়মও বজায় রেখেছিলেন। ইংরেজ আইনকে ভিত্তি করে তিনি সিঙ্গাপুরের আইন কাঠামো প্রণয়ন করেন। অবশ্য প্রচলিত প্রথাকেও তিনি উপযুক্ত মর্যাদা দিয়েছিলেন। তিনি 12 জন বণিককে সাময়িকভাবে ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেন, পুলিশ বাহিনী সৃষ্টি করেন, জমি তালিকা প্রণয়নের পরিকল্পনা করেন এবং নির্দিষ্ট সময়ের জন্য ইজারা দেবার বন্দোবস্ত করেন। বন্দর পরিচালনার জন্য তিনি নিয়মকানুনও রচনা করেন। তাছাড়া তিনি একটি বহুজাতিক সমিতির উপর প্রধান প্রধান সম্প্রদায়ের বাসগৃহ নির্মাণের স্থান নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন। কৃতদাস প্রথা ও জুয়া খেলার বিরুদ্ধে তিনি শাস্তিদানেরও বিধান চালু করেন। সিঙ্গাপুরের উল্লেখযোগ্য যে বোটানিক্যাল গার্ডেন সেটিও তিনি নির্মাণ করেন এবং কলেজ তিনি স্থাপন করেন। চীন, শ্যাম ও মালয় গোষ্ঠীর ভাষাগুলি এই কলেজে শেখানো হতো। 1823 সালে জুন মাসে রাফেলস জোহরে সুলতান হোসেন ও তেমিংগং এর সঙ্গে আবার চুক্তি নবায়ন করেন। এবারে চুক্তি অনুযায়ী অতিরিক্ত পেনশনের বিনিময়ে সিঙ্গাপুরের যাবতীয় বাণিজ্য নিয়ন্ত্রণের অধিকার কোম্পানি পায়। 1824 সালের আগস্ট মাসে ক্রফোর্ড পরবর্তী রেসিডেন্ট হিসাবে আসেন এবং তিনিও সুলতান ও তেমুঙ্গনের কাছ থেকে সিঙ্গাপুরের দ্বীপের নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করেন। এভাবে দেখা যায় যে সিঙ্গাপুরে ব্রিটিশ শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। 1824 সালে রাফেলস ইংল্যান্ডে ফিরে যান এবং 1826 সালে
তিনি মৃত্যুবরণ করেন। এদিকে 1824 সালে ইংল্যান্ড ও হল্যান্ডের মধ্যে বিখ্যাত যে চুক্তি, যেটি লন্ডন চুক্তি নামে পরিচিত, সেই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিতে ব্রিটিশ সিঙ্গাপুর বিষয়ে নানা অভিযোগ ও প্রতিরোধ হল্যান্ড প্রত্যাহার করে নেয়। কেননা হল্যান্ডের প্রথম যে দাবি ছিল যে সিঙ্গাপুরে রাফেলসের এই কর্তৃক ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা ছিল একটি অবৈধ কাজ, তাই তারা প্রথম থেকে এর বিরোধিতা করছিল। 1826 সালে সিঙ্গাপুর পেনাং প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। 1830 সালে সিঙ্গাপুর আলাদা রেসিডেন্সিতে পরিণত হয়ে প্রত্যক্ষভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এ পর্যন্ত আমরা আলোচনায় যে জিনিসটি অবলোকন করি সেটি হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দ্বীপ সিঙ্গাপুরে ব্রিটিশদের আধিপত্য স্থাপন এবং এই স্থাপনের ক্ষেত্রে স্যার টমাস রাফেলসের যে ভূমিকা ছিল সেই বিষয়গুলি আমরা শুনলাম, আমরা জানতে পারলাম। এরপরে যেটা আমার বলার কথা সেটি হচ্ছে যে সিঙ্গাপুর, আজকের সিঙ্গাপুর, যে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম একটি নগর রাষ্ট্র, সে সিঙ্গাপুরের আসলে মূল ভিত্তি তৈরি হয়েছিল সেই 1819 সালে 6 ফেব্রুয়ারি, অর্থাৎ টমাস রাফেলসের হাত ধরে। এরপর এখানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলে ব্রিটিশদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। দীর্ঘ সময় পর্যন্ত এই আধিপত্য প্রতিষ্ঠিত থাকে। এরপর 1951 সালে 24 জুলাই সিঙ্গাপুর শহরের মর্যাদা পায়। 1959 সালের 3 জুন ব্রিটিশ সরকারের আওতায় চলে আসে সিঙ্গাপুর এবং স্বতন্ত্র সরকার ব্যবস্থা এখানে চালু করা হয়। 1963 সালে 31 আগস্ট স্বাধীনতা ঘোষণা করা হয় সিঙ্গাপুরের। এরপর 1963 সালের 16 ডিসেম্বর মালয়েশিয়ার সাথে আবার সিঙ্গাপুর একীভূত হয়ে যায়। এরই 2 বছর পর বিভিন্ন প্রশাসনিক সমস্যা এবং চাইনিজ ও মালয় সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গার কারণে তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুংকু আব্দুল রহমান মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে আলাদা ঘোষণা করেন। আর এর মধ্য দিয়েই সিঙ্গাপুর স্বতন্ত্র ও একক একটি রাষ্ট্রে পরিণত হয় এবং এরপরে শুরু হয় আধুনিক সিঙ্গাপুরের যাত্রা। বর্তমান পৃথিবীতে সিঙ্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম রাষ্ট্র হচ্ছে এই সিঙ্গাপুর, যেটি একটি নগর রাষ্ট্র, যেখানে গ্রাম নেই, যেখানে পুরো দেশটি শহরে পরিণত। এবং এর পিছনে কাজ করেছিলেন তিনি হচ্ছেন লি কুয়ান ইউ। 1965 সালে 9 আগস্ট লি কুয়ান ইউ সিঙ্গাপুরের স্বাধীনতা ঘোষণা করেন এবং তারই প্রচেষ্টায় এটি অনন্য সুন্দর একটি দেশে পরিণত হয়। তো ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের আমরা আলোচনায় সিঙ্গাপুরের নামকরণ, সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থান, সিঙ্গাপুরের প্রাচীন ইতিহাস, সিঙ্গাপুরে ব্রিটিশদের আধিপত্য স্থাপন ইতিহাস, টমাস রাফেলসের ভূমিকা আমরা আলোচনা করলাম। এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটি জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে সেটি হচ্ছে যে চেষ্টা, ধৈর্য
একাগ্রতা থাকলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না আশা পূরণের ক্ষেত্রে। টমাস রাফেলসও এক্ষেত্রে যে স্বপ্ন দেখেছিলেন, তিনি সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছিলেন। আর তার সেই স্বপ্নের সিঙ্গাপুর আজকে হয়েছে অনন্য সুন্দর একটি সিঙ্গাপুর। তো ভালো থেকো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই খুব ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে, তোমার পরিবার সুস্থ থাকতে পারবে, তোমার দেশ সুস্থ থাকতে পারবে। আবারও আরেকটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। এবং আমি খুবই আশাবাদী যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের মাধ্যমে যে বিষয়গুলি তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে, শিক্ষকবৃন্দ আপনার চেষ্টা চালাচ্ছেন তোমাদের কাছে তথ্য তুলে ধরা, সেই চেষ্টা ফলপ্রসূ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ অবশ্যই তোমাদের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিবে। তোমরা সকলে ভালো থাকো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।